টেকনিক্যাল প্রবলেম, 1 মিনিট আসছে। আচ্ছা, আমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছি এখন? জি স্যার। কারো দেখতে সমস্যা হলে একটু ই করে নিও, পোর্ট্রেট মেট করে নিও, ল্যান্ডস্কেপ পোর্ট্রেট থেকে। আচ্ছা, তাহলে ফুল স্ক্রিন দেখতে। আচ্ছা, রেকর্ড শুরু হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এখানে আমরা হচ্ছে আজকে যে অধ্যায়টা করবো, অধ্যায়টা বেশি অঙ্ক নাই, মানে একই নিয়মের কয়টা করলে 4-5টা নিয়ম আছে, আমরা পারবো। এটা অনেক সবাই একটু ক্যালকুলেটর যদি কারো কাছে থাকে দয়া করে ক্যালকুলেটরের সামনে নিয়ে বসো। এখন ক্যালকুলেটর তো আসলে চিড়াখানায়, মানে যেমন চিড়াখানা না, জাদুঘরে যেমন থাকে, আর কদিন পর ক্যালকুলেটর জাদুঘরে থাকবে। মোবাইলের সাথে সব খাইছে নাকি, ক্যালকুলেটরে গেছে। এখন ক্যালকুলেটর কারো বাসায় আছে এমন কোন প্রাণী সায়েন্সের স্টুডেন্ট? আমি একবার সামনে লয়ে বইছি। হ্যাঁ, ক্যালকুলেটর লাগবে, আমি বলবো, আমি তো আর এখানে বসে হিসাব করতে পারবো না। আচ্ছা, এখানে দেখো আমি এটা শীটটা করে ফেলছি। শীট বলতে হচ্ছে মানে থিওরির যে শীটটা, কি কি আসবে, ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট দিছি, যেহেতু প্রথমবার এই জন্য বেশি বেশি দিচ্ছি। তোমরা চাইলে এগুলা পড়তে পারো অল্প অল্প। মূল জিনিসগুলো আমি বলে দেবো যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা আনইম্পর্টেন্ট, ঠিক আছে? এখান থেকে ওই যেহেতু তোমাদের কি আসবে, এ বি সি আকারে প্রশ্ন আসবে না? প্রত্যেকটা চ্যাপ্টার এ বি সি আকারে প্রশ্ন আসবে না? কারো স্ক্রিন যদি ব্ল্যাক হয়ে গেলে একটু চাপ ই করো, আমাকে বলো তো। আচ্ছা, একটু ট্যাপ করে নিবা, পিন করে নিতে, তাহলে একটু কম হবে, ঠিক আছে? নেট স্পিডের কারণে সব ব্ল্যাক হয়ে যায়। আচ্ছা, কি বলতে নিছিলাম জানো, ভুলে গেলাম। ও, প্রশ্ন এবিসি দিয়ে আসবে। এবিসি দিয়ে আসলে হচ্ছে তোমার হচ্ছে আমাদের দেখাচ্ছে ফিনান্সে এ আর বি সি দেওয়া আসতে পারে, ছোট ছোট অঙ্ক দিয়ে এ বি সি দেওয়া আসতে পারে। ছোট এর জন্য তাহলে আমাদের 2 মার্ক থাকতে পারে, বা 2 মার্ক অথবা 3 মার্ক থাকতে পারে। তখন আসতে পারে যে আমাদের এখানে ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স মানে হচ্ছে সুদ। আমরা যে ব্যাংকের যে লেনদেনটা করি, বেশিরভাগই ব্যাংকিং লেনদেনের বিষয়। আমরা ব্যাংকে টাকা রাখি না সবাই, এফডিআর করি, তারপর রাখি টাকা, এককালীন রাখি, অথবা আবার এই মানে এটা আছে কি সিম্পল ইন্টারেস্ট আছে, আবার আছে কম্পাউন্ড ইন্টারেস্ট। একটা আছে সরল সুদ, আমরা 8-9 অঙ্ক করছি তো, সুদকষ অঙ্ক, লাইক ওই অঙ্ক, ঠিক আছে? তখন আমরা বাংলায় করছি, এখানে এসে আমরা ইংলিশে করব। দেখো এখানে প্রথমটা, এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে প্রথমটা কি, সিম্পল ইন্টারেস্ট আসতে পারে। সিম্পল ইন্টারেস্ট কি, এখানে এক নম্বরে দিচ্ছি আমি শুধু কি, এক নম্বরে যে সংজ্ঞাগুলা, যাদের 2-3 মিনিট কি 2-3-4 লাইনের, তাহলে সংজ্ঞাগুলা জাস্ট পরিচিতি। আগে যেমন ছোট প্রশ্ন আসতো শর্ট কোশ্চেন ওই আকারে, যদিও আমি শীটে বড় করে দিছি, তোমরা ছোট করে দিবা যদি ওই প্রশ্নের আকারে। আমি শীটে বোঝানোর জন্য প্রত্যেকটা জিনিস উদাহরণ এক্সাম্পল দিয়ে দিছি, ওই এক্সাম্পল উদাহরণ লাগবে না যদি 2 মার্কের জন্য আসে, ঠিক আছে? আমি এক্সট্রা দিয়ে দিছি, তোমরা এটা অ্যাভয়েড করবা। 1 নাম্বার সিম্পল ইন্টারেস্ট, 2 নাম্বার হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, আছে নমিনাল ইন্টারেস্ট বা নামিক সুদ, নামিক হার সুদ। তাহলে আমাদের এখানে ইম্পর্টেন্ট 1 এ বি ডি, ইফেক্টিভ ইন্টারেস্ট, কার্যকরী সুদ, এটা আপাতত বলে যাচ্ছি। তারপর এখানে এই ইম্পর্টেন্ট আই নাম্বার, অ্যানুইটি, আর আসে হচ্ছে এখানে সিঙ্কিং ফান্ড। এগুলো আসতে পারে, ছোট ছোট প্রশ্ন, একটু ধারণা নিয়ে যাবা। এখানে এই কয়টা ছোট প্রশ্ন মধ্যে পড়বা, দিয়ে রাখছে শীত তো। আর এখানে এই যে এখানে ছোট করে দিচ্ছে, এবার আবার বড় প্রশ্ন হিসেবে আসতে পারে, যদি 4 মার্কের আসে যায় তখন একটু বড় দিতে হবে। হোয়াট ইজ মিন বাই প্রেজেন্ট ভ্যালু, যদিও এটা আমরা ছোটর ওখানে দিছি। এই যে এখানে প্রেজেন্ট ভ্যালু বলতে কি বোঝায়, এটা জি নাম্বারে দিছি। এটা আবার প্রশ্ন আকারে দিছি, যে প্রশ্নগুলো বারবার আসে, প্রেজেন্ট ভ্যালু কাকে বলে। ডিস্টিংগুইশ মানে কি, দ্য ডিফারেন্স, নির্ণয় করা হচ্ছে কি, ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট ভ্যালু এন্ড ফিউচার ভ্যালু। এখন প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু সম্বন্ধে কারো ধারণা থাকলে বলো। আচ্ছা, ধারণা পরে আমরা ডিসকাস করব না। প্রেজেন্ট ভ্যালু হচ্ছে স্যার ভবিষ্যৎ এক মূল্য যা বর্তমান সময়ে বের কইরা আর কি মূল্য পরিশোধ করা হয়, এরকম একটা কিছু। আচ্ছা, ঠিক আছে। তোমার কি ফিনান্স ছিল নাকি?
না নিজে নিজে জি দেখ- স্যার। ও আচ্ছা, তাহলে তো এখানে আর একটু দাম। প্রেজেন্ট ভ্যালু মানে স্যার বর্তমানে আমার টাকাটা যে পরিমাণ দাম আছে ওইটা, আর ফিউচার ভ্যালু হচ্ছে ওই টাকাটা 5 বছর পরে কি পরিমাণ এটা থাকবে স্যার, ওই রকম একটা বিষয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমাদের প্রেজেন্ট ভ্যালু আর ফিউচার ভ্যালুর পার্থক্য আসবে। আর বাংলায় লিখতে দিলে ফাটাই ফেলাইতাম আমরা, কিন্তু সবই ইংলিশে লিখতে হবে, যেহেতু ম্যাথ ইংলিশ, থিওরি ইংলিশ, এখানে অর্ধেক বাংলা আর অর্ধেক ইংলিশ করা যাবে না, ঠিক আছে। থিওরি আমাদের ইংলিশে, এটাই সমস্যা, আমরা বাংলায় বুঝি কিন্তু এটা ইংলিশে দেখতে গেলে কষ্ট হবে। তারপর হোয়াট ডু ইউ মিন বাই অ্যানুইটি, অ্যানুইটি কাকে বলে, এটা হয় যে এখানে যে আই নাম্বারে দেওয়া আছে অ্যানুইটি, ছোট প্রশ্ন, ঠিক আছে। আর এখানে অ্যানুইটি কাকে বলে, যদি এভাবে আসে তাহলে এভাবে, আর ওটা শর্ট কোশ্চেন আসলে ওভাবে। রাইট ডাউন দ্য টাইপস অফ অ্যানুইটি, অ্যানুইটি কয় প্রকার, ঠিক আছে। এটা আসতে হাউ মেনি টাইপস অফ অ্যানুইটি আর দা দে আর হোয়াট টু, মানে অ্যানুইটি কয় প্রকার কি কি, একই প্রশ্ন দুইভাবে আসতে পারে, দুইভাবে দেওয়া আছে। তাহলে এই 6-7টা প্রশ্ন, 6-7টা প্রশ্ন। ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট, সরল সুদ আর হচ্ছে চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নমিনাল ইন্টারেস্ট অ্যান্ড ইফেক্টিভ ইন্টারেস্ট, ঠিক আছে, নামিক সুদ আর হচ্ছে কার্যকরী সুদের পার্থক্য। এই কয়টা প্রশ্ন পড়লে আমাদের হবে, এখানে ছোট ছোট, এখানে 4-5টা প্রশ্ন, বেশি নাই থিওরি। তাহলে এখানে যে আমরা যে ছোট ছোট করে যদি পড়ি, এখান থেকে অর্ধেক কভার হয়ে যাবে, এখানে 5টা প্রশ্ন বললে এখান থেকে হয়ে যাচ্ছে। তো সেই 5টা কি কি আমাদের, 3 নাম্বার, 5 নাম্বার, আর হচ্ছে 6 আর 7, এই কটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এখান থেকে ছোট প্রশ্ন হিসেবে আমাদের ছোট প্রশ্নগুলি ধারণা রাখবা, যা আসলে লিখতে পারি। এখন আমরা একটু আলোচনা করি, আজকে আমরা প্রত্যেকটা থিওরি সব আলোচনা করব না, যা লাগে অঙ্কের জন্য বেশি আলোচনা করলে থিওরি মাথা ঘুরাবে। কারো স্ক্রিন দেখতে সমস্যা হচ্ছে, আমার এখানে হইতাছে, আমি এখন পর পরে আমি বুঝতেছি আর বেরিয়ে গেছি ভালো হয়ে যেত। ঠিক আছে স্যার, আমার সমস্যা হয় না। আচ্ছা, সমস্যা হইতে পারে, নেটের কারণে হইতে পারে। সেটিংটা কি করছি, ঢোকার আগে সেটিংটা চেঞ্জ তো করাই আছে। আচ্ছা দেখি, রেকর্ড থাকবে, সমস্যা নেই, কারো দেখতে সমস্যা হলে আবার রেকর্ডিং দেখে নিও। আচ্ছা, আমার তো আসে আর যায় মাঝে মাঝে, আমার তো টিভি চলতেছে একই নেটে, এই জন্য। আচ্ছা, এখন সরল সুদ তো আমরা জানি, ঠিক আছে। সরল সুদটা কি বোঝায়, এখানে আমাদের যদি বাংলাটা পড়ি তারপরে ইংলিশটা পড়বো। সরল সুদ হলো এমন সুদ যা পুরো সময় জুড়ে শুধুমাত্র মূলধনের উপর গণনা করা হয়। এখন থিওরি পড়তে গেলে আমাদের খুব কষ্ট হয়, থিওরি বুঝতে কষ্ট হয়। সরল সুদ আমরা যদি বাংলায় বলি, ঠিক আছে, আগে এক্সাম্পলে চলে যাই, তারপর বুঝতে পারো। সরল সুদের সূত্র হচ্ছে, এখানে সরল সুদ মানে ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, এটা সূত্র হচ্ছে পি গুণ আর, অথবা আর, আর এর বিকল্প আইও দিতে পারি, আই, আর মানে হচ্ছে সুদের হার। এখন পি যদি আমার 1000 টাকা হয়, মনে করো 10,000, উদাহরণ তো দেওয়া আছে, আমি লিখি কেন, ঠিক আছে, এই যে আচ্ছা করে দিই। আর রেট যদি হয় 10,000, 10%, 10%, আর বছর হচ্ছে আমাদের যদি 1 বছর বা 2 বছর হয়, এইভাবে সরাসরি বের করা হয়, ঠিক আছে, ডাইরেক্ট গুণ করে পার্সেন্ট দিয়ে, সেটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট, এখানে কোনো ভেজাল নাই, ঠিক আছে। সিম্পল ইন্টারেস্ট বছরে একটাই সুদের হার হয়, ঠিক আছে, যে 5%, 10%, এরকম ডাইরেক্ট। এখন এটা কাকে বলে, কিভাবে লিখবো, সরল সুদ হলো এমন সুদ যা পুরো সময় জুড়ে শুধুমাত্র মূলধনের উপর গণনা করা হয়, মানে যেই টাকা সেটার সুদের উপরে সুদ সেটা হবে না। আমরা যদি 10 বছরও রাখি, সেই আমরা যদি ব্যাংকে 10 বছরও রাখি 10,000 টাকা, সেই প্রতিবার 10,000 টাকার উপর সুদ গণনা হবে। আর চক্রবৃদ্ধিতে কি হবে, ওই 10,000 টাকার উপর 1 বছর পর যা হয়, মনে করো 10,000 টাকা সুদ আসলো 500 টাকা, তখন কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটা চক্রবৃদ্ধি সুদ হারে সেটা গণনা করতে হবে, পরে সেটা হবে 1500 টাকার উপর সুদ হবে, ঠিক আছে, 1500 টাকার উপর সুদ হবে। আর সিম্পল ইন্টারেস্টে কি হয়, প্রতি বছর আমাদের এই 10,000 টাকার উপরে আমরা সুদ ধরে যাব, সেটা আর বাড়বে না। আর কম্পাউন্ড ইন্টারেস্টে মনে করো 10,000 টাকার উপর 1 বছর পর সুদ আসলো 500 টাকা, তাহলে পরের বছর সেটা সুদ আসলে মিলল হবে 10,500। তা এইটাও তখন হয়ে যাবে, এইটার উপর আবার সুদ হবে 10%, এরকম প্রতি বছর করে বাড়বে সুদের উপর সুদ, যেটাকে বলে চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে, মানে ওই আসলের সাথে সুদটা যোগ হয়ে আসলটা বাইরে যাবে পরের বছর, এটা হচ্ছে চক্রবৃদ্ধি। আর সিম্পল সুদ হচ্ছে বা সরল সুদ হচ্ছে প্রতি বছর একই মূলধনের উপর হবে। এই যে আমি 10,000 টাকা রাখছি,
5 বছর পর সেই 10,000 টাকার উপর সুদ ধরবে, সেটা হচ্ছে সরল সুদ। বুঝা গেছে? প্রশ্ন করো তাহলে, যদি না বুঝো তারপর আমরা কাকে বলে এটা কিভাবে লিখতে হয় সেটা বুঝাই দেবো। এটুকু বুঝছে সরল সুদ আর কম্পাউন্ড সুদ? কম্পাউন্ড মানে হচ্ছে চক্রবৃদ্ধি। জি স্যার। যে না বুঝে সে প্রশ্ন করো, আমি যে বুঝে সে তো বুঝোই। আচ্ছা, তাহলে এটা কিভাবে লিখবো? যে বাংলাটা যদি বুঝতে পারি তাহলে আমাদের ইংলিশটা লেখা সহজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সিম্পল ইন্টারেস্ট ইজ দ্য ইন্টারেস্ট ক্যালকুলেট অনলি দ্য অরিজিনাল প্রিন্সিপাল অ্যামাউন্ট, মানে মূল অ্যামাউন্ট। প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে মূল অ্যামাউন্ট। তাহলে ক্যালকুলেট করা কিসের উপর? শুধু অনলি, শুধুমাত্র। এই যে অনলি কথাটা থাকবে, অনলি অন মানে কিসের উপর? দ্য অরিজিনাল প্রিন্সিপাল অ্যামাউন্ট ফর দ্য ইন্টারিয়ার লোন অর ইনভেস্টমেন্ট পিরিয়ড। পুরো আমরা যদি লোন নেই বা ইনভেস্ট করি কোথাও টাকা, আমরা যদি ব্যাংক থেকে টাকা লোন নেই সেক্ষেত্রে, অথবা ব্যাংকে টাকাটা রাখি এফডিআর করে, এফডিআর করলে ইনভেস্ট, তাহলে সমস্ত এই সরল সুদে কি হবে? আমার 10 বছরের জন্য রাখলে সেই একই সুদ হারে দেবে, সেটাই বলছে। সিম্পল ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট ইজ দ্য ইন্টারেস্ট, সেই সুদ, যে ক্যালকুলেটেড অনলি অন দ্য অরিজিনাল প্রিন্সিপাল অ্যামাউন্ট ফর দ্য ইন্টায়ার, মানে পুরা লোন যতদিন শোধ না হবে একইভাবে আমাদের রেটে আমাদের সুদ দিতে হবে, সেটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট। এখানে দুইটা কথা দেওয়া আছে আর এক্সট্রা কথা দেওয়া আছে। আর এখানে কি আছে? ইট ইজ ইজিয়েস্ট মেথড অফ ক্যালকুলেটিং ইন্টারেস্ট, এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি সুদ গণনার, এটাই বোঝাচ্ছে। তাহলে এটা আছে আমাদের ইন্টারেস্ট, এটা গেল সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ। এটা আশা করি সবাই বুঝবে। এখানে পি মানে হচ্ছে সূত্র, আমি তো লিখছি পি আর এন, যদি অঙ্ক করে আমরা বুঝাই দিব। পি প্রিন্সিপাল বা মূল, যে আমাদের টাকাটা ইনভেস্ট করবো সেটা, আর মানে হচ্ছে ইন্টারেস্টের হার কত, কত পার্সেন্ট সুদ দিবে আমাকে, আর এন হচ্ছে সময়। এটা শীটটা শেয়ার করলে নিজেরাই বুঝতে পারবা। আচ্ছা, তারপর এখন কম্পাউন্ড ইন্টারেস্ট কাকে বলে? এটা একটু আগে যে বুঝাইলাম, যে সুদের উপর সুদ। প্রথম বছর আমাদের টাকা যদি 10,000 টাকা রাখলাম, প্রথম বছরে সুদ আসলো মনে করো 500 টাকা, তাহলে পরের বছর এই প্রিন্সিপাল পি হয়ে যাবে কি 10,500 টাকা, সেটার উপর আবার 10% সুদ হবে, এরকম করে আবার পরের বছর যদি আরো 1500 টাকা বাড়ে সেটার উপর যোগ হবে, এরকম প্রতি বছর আমাদের কি মূল অ্যামাউন্টটা বাড়তে থাকবে, সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। মানে সুদটা যে বাড়বে সেটার সাথে আরো অ্যাড হবে, মূল অ্যামাউন্টটা বাড়বে। তো এটা বের করার সূত্র কি? বইতে অনেক ভাবে আছে, যেহেতু আমরা এফবি আর পিবির সূত্র করব ওটা দেয়। তাহলে এই যে আমরা নিচে খেয়াল করি, কম্পাউন্ড ইন্টারেস্ট বলতে কি বোঝাইতেছে? সিআই, সিআই মানে কম্পাউন্ড, সি তে কম্পাউন্ড, আই তে ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। এফবি মাইনাস পিভি। এখন এফবি মাইনাস পিভি, এফবি কি আমাদের ফিউচার ভ্যালু না, বর্তমান মূল্য না ফিউচার ভ্যালু। হ্যাঁ, আচ্ছা দেখো এফবি মানে হচ্ছে ফিউচার ভ্যালু, এখানে এফবি মানে কি ফিউচার ভ্যালু। এখন আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা কিভাবে হিসাব করব? এই যে ভবিষ্যতে মনে করো আমাদের 5 বছর পর আসছে হচ্ছে 5 বছর পর সুদ আসলে আসছে 5,000 টাকা, ঠিক আছে? আর সেটা আমরা ব্যাংকে টাকা রাখছি 4,500 টাকা, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু না, আর এটা হচ্ছে ফিউচার ভ্যালু। আমরা ব্যাংকে টাকা রাখছিলাম 4,500, মনে করো 5 বছর পর সেটা 5,000 টাকা হয়েছে, তাহলে আমাদের সুদ কত দিল? সুদ কত আসছে 5 বছরে? 500। তাহলে এটা কিভাবে বের করলাম? আমরা বিয়োগ করে বের করলাম না? তাহলে প্রথমে ফিউচার ভ্যালু, বর্তমান মূল্য হ্যাঁ না থেকে ভবিষ্যৎ মূল্য মাইনাস কইরা। না, আমাদের বড় কোনটা? ভবিষ্যৎ মূল্য বড় না বর্তমান মূল্য বড়? ও এই ভবিষ্যৎ মূল্য বড়। তাহলে ভবিষ্যৎ মূল্য থেকে আমাদের বর্তমান যা আগে যে প্রথমে ব্যাংকে রাখছিলাম সেই টাকা ইনভেস্ট করলে আমরা কি কয় টাকা সুদ সেটা পেয়ে গেলাম না, কম্পাউন্ড ইন্টারেস্ট রেট। বুঝা গেছে? তাহলে আমাদের এফবি আর পিবি থাকলে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে পারবো নাকি? পিবি তো থাকবেই, তাহলে আমাদের এফবি বের করতে পারলে ওখান থেকে মাইনাস করে দিলে সেটা আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়ে যাব। বুঝা গেছে? আচ্ছা, আমরা অঙ্ক গণনার সময় বুঝবো। তাহলে এখানে কি বলছি? সুদের উপর সুদ গণনা করে যেটা মূলধন কাউন্ট হয় সেটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ। বাংলায় বলি, চক্রবৃদ্ধি সুদ হলো এমন সুদ যা মূলধন এবং পূর্বে অর্জিত সুদের উপর গণনা করা হয়। তাহলে এখানে কি মূলধন প্লাস সুদ,
এই দুইটা হইয়া তারপর সেটা গণনা করা হয়। মূলধনের সাথে সুদ যোগ করার পর আবার নতুন মূলধন হয়, সেটা না, সেটার উপর যে সুদ গণনা করা হয় সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ বলা হয়। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট রেট ইজ দ্য ইন্টারেস্ট ক্যালকুলেটেড অন বোথ প্রিন্সিপাল অ্যামাউন্ট অ্যান্ড প্রিভিয়াসলি আর্নড ইন্টারেস্ট। জিনিসটা বুঝি আমি ভালো মতন, আগের যে সংজ্ঞা এই সংজ্ঞার সাথে পুরোপুরি মিলে গেছে। দেখো এখানে আছে, আর আগেরটার সঙ্গে কি করছিলাম একই জিনিস। প্রথম লাইনটা দেখো, সিম্পল ইন্টারেস্ট ইজ দ্য ইন্টারেস্ট ক্যালকুলেটেড, এখানে অনলি কথাটা থাকবে না, অন দ্য অরিজিনাল প্রিন্সিপাল, এই পর্যন্ত ঠিক আছে। দেখবো সংজ্ঞাটা, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট রেট ইজ দ্য ইন্টারেস্ট, সেই ইন্টারেস্ট ক্যালকুলেটেড, এখানে কি হবে অন বোথ, এখানে বোথ কথাটা থাকবে, এর আগে ছিল অনলি না, সিম্পলি থাকবে অনলি, এখানে থাকবে বোথ। বোথ কি প্রিন্সিপাল প্লাস সুদ, প্রিন্সিপাল অ্যামাউন্টের সাথে কি হবে অ্যান্ড প্রিভিয়াসলি মানে আগের অর্জিত সুদ, মানে আগের বছরের অর্জন যেটা সুদ পাইছে সেটা যোগ হইয়া তার উপর সুদ হবে, এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, ইজ কল্ড ইন্টারেস্ট অন ইন্টারেস্ট, এটি সুদের উপর সুদ বলা হয়। ঠিক আছে, একে বলা হয় সুদের উপর সুদ, যার নাম হচ্ছে চক্রবৃদ্ধি, চক্র আকারে শুধু বাড়বে। Therefore invest grows faster and than simple interest, সিম্পল ইন্টারেস্টের থেকে এটা সুদটা অনেক বেশি দ্রুত বাড়ে, সুদের উপর সুদ দেয় যেন টাকাটা বাড়ে, আর এটা ক্যালকুলেশন করা একটু কঠিন সিম্পলের থেকে। আমরা এটুকু আপাতত শিখি, আরেকটু জিনিস পিবি আর এফবি, তো আমরা সূত্রটা একটু বার শিখবো। এখানে এই অঙ্কে আমরা শিখে ফেলি পিবি আর এফবি সূত্র, যেহেতু এখানে পিবি আর এফবি আছে। আচ্ছা, এখন যারা একদম নতুন, পিভি বলতে কি বোঝায় প্রেজেন্ট ভ্যালু, এফবি বলতে হচ্ছে ফিউচার ভ্যালু, এখানে এটা দেওয়া নাই। আচ্ছা, আমরা এখন পরের এটুকু বুঝি। তাহলে আমরা কি শিখলাম আজকে? থিওরি, সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট, যখন যেটা লাগবে আমরা তখন সেটা করব। থিওরিটা আবার পরের ক্লাসে, এখন আমরা অঙ্কে যাব ডাইরেক্ট, নাহলে আমরা এখন এই ফর্মুলাতে যাই। তাহলে আমাদের আজকের সূত্র, আমরা প্রতিদিন সূত্র শিখবো আর অঙ্ক করবো, বেশি না, 4-5-7টা সূত্র। তাহলে সিম্পল ইন্টারেস্টের সূত্র এতক্ষণ আমরা শিখে ফেলছি। সিম্পল ইন্টারেস্ট মানে আই বা এসআই, যেভাবে বলি সিম্পল ইন্টারেস্টে কিভাবে লেখে, আই বা এসআই। তাহলে এটা সমান সমান পি গুণ আর গুণ এন, দেখা যাচ্ছে স্ক্রিন, দেখো। তাহলে সিম্পল ইন্টারেস্ট কি হবে, সূত্রটা কি একটু মনে রাখি, পি গুণ আর গুণ এন। এখন পি তে কি বোঝাচ্ছে, প্রিন্সিপাল, প্রিন্সিপাল মূলধন, মনে করো তুমি ব্যাংকে এখন 5,000 টাকা প্রথমে রাখবা, সেটা হচ্ছে প্রিন্সিপাল, শুরুতে যে টাকা রাখবা, মানে ওটা প্রেজেন্ট ভ্যালু। ঠিক আছে, এটাকে প্রেজেন্ট ভ্যালু বলা যায়, আর সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে সেটা পি ধরবো। ঠিক আছে, মূলধন। তাহলে আমরা যদি ব্যাংকে এখন 500 টাকা রাখি বা 1000 টাকা 10,000 টাকা রাখি, সেটা হচ্ছে আমাদের মূল প্রিন্সিপাল বা মূলধন। তাহলে পি এর সাথে গুণ হবে আর, আর বলতে কি বলছে, রেট অফ ইন্টারেস্ট, এটাকে আই দ্বারাও লিখতে পারি আমরা, কি হবে আই দ্বারাও লিখতে পারি, আই বা আর যেটাই বলি, অনেক বইতে আই আছে, অনেক জায়গায় আই আছে, আর আছে। তো আই মানে ইন্টারেস্ট রেট, আর আর মানে রেট, রেট অফ ইন্টারেস্ট, একই জিনিস। ঠিক আছে, তার সাথে গুণ হবে বছর, এন মানে টাইম, টাইম মানে ইয়ার বা বছর। ঠিক আছে, তাহলে সিম্পল ইন্টারেস্ট বের করা সহজ না, আই সমান সমান পি গুণ আর 3টা গুণ, সহজ, একদম সহজ। এটা সিম্পল ইন্টারেস্ট বের করার সূত্র। তারপর কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার সূত্র আমরা শিখছিলাম কি, বলো তো কে একজন? ফিউচার ভ্যালু মাইনাস প্রেজেন্ট ভ্যালু। হ্যাঁ, এই যে সূত্র দেওয়া আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, ফিউচার ভ্যালু মাইনাস প্রেজেন্ট ভ্যালু। ঠিক আছে, এখানে এফবি মানে হচ্ছে ফিউচার ভ্যালু, পিভি মানে প্রেজেন্ট ভ্যালু। এখন ফিউচার ভ্যালু আর প্রেজেন্ট ভ্যালুর সূত্র আমরা একটু খাতায় লিখে নিব। ঠিক আছে, না কিন্তু মনে থাকবে না অঙ্ক করানোর সময়, তোমাদের অঙ্ক করতে দেবো একটা করানোর পরে। তাহলে ফিউচার ভ্যালুর সূত্র হচ্ছে, দেখো এফবি সমান সমান পিবি 1/r, আর পাওয়ার উপরে থাকবে এন। দেখো ফিউচার ভ্যালু সমান সমান, একটা সূত্র শিখলে আমরা ফিউচার ভ্যালু আর প্রেজেন্ট ভ্যালু সূত্রটা পাইতে পারি। শুধু এই সূত্রটা যদি আমরা শিখতে পারি, তাহলে প্রেজেন্ট ভ্যালু সূত্র মুখস্থ না করলেও চলবে। একটা সূত্র থেকে আমরা একটা সূত্র বের করতে পারি আমরা। দেখো এফবি কি আছে, এফবি সমান সমান পিভি না, গুণ হচ্ছে 1+r, আর উপরে হচ্ছে পাওয়ার n। এখন এই সূত্র দিয়ে আমরা প্রেজেন্ট ভ্যালু বের করতে পারবো আমরা? জি স্যার। এই দেখো এখানে যে এফবি জায়গা পিবি দেয়া দিলেই হবে। না না, দেখো
একটু ঘুরতে হবে, আমরা ঘুরাই নেব, ঠিক আছে। এখন আমরা যদি পিবিটাকে এই পাশেই রাখি, ঠিক আছে, বুঝতেছে না। আচ্ছা, তাহলে আমরা এখানে যদি ঘুরাই দিই, ঠিক আছে, এই যে পিভি এই সংখ্যাটা ঘুরাই দিই, কি আছে 1 প্লাস আর উপরে এন, আর এটা এফবি, এভাবে তো লেখা যায় নাকি। এখন দেখো পিবিটা এই পাশে রাখি, আমরা পিবিটা রাইখা ওই পাশে কি নিয়ে যাব 1 বাই আর, তাহলে আর তে রেভিনিউ না, আর তে রেভিনিউ, আর হচ্ছে সুদের হার, ঠিক আছে। এনতে সমান। আচ্ছা দেখো, এই যে এই একটা সূত্র থেকে আরেকটা সূত্র বানানো যায়। দেখো এটা যে ইকুয়েশন যারা জানে সহজ, সমান সমান ওই পাশে গেলে চলে যায় কি ভাগ আকারে চলে যায় না। তাহলে এখানে যদি পি বিও আছে এফ বিও আছে, তাহলে আমরা কি করতে পারি, এটা কি বুঝছি আমরা কিভাবে আমরা এপিবি থেকে এফবি বের করলাম। দেখো এই যে এফবি এই পাশ থেকে ঘুরাই দিলাম প্রথমে, ঠিক আছে, যেহেতু পিবি বের করব এটা তো ঘুরানো যায়, এটা প্রথমে এটা জায়গা এখানে এটা পুরাটা ঘুরাই দিলাম ডান পাশ বাম পাশ। এই যে এখানে কি করছি আমরা, এই সাইডটা আগে লিখছি, এটা আগে লিখছি আর এটা পরে লিখছি। এখন কি করব আমরা, পিবি যেহেতু বের করব এই পাশে আমরা নিচে চলে যাই, পিবি এটার সাথে কি আকার আছে, গুণ আকার আছে, নিচে চলে গেলে আমাদের এই যে ভাগ হয়ে গেছে, এইটুকুই সূত্র। তাহলে অত যদি কার পেঁয়াজ গোস মনে হয় তাহলে সূত্র মুখস্থ করে ফেলি, ঠিক আছে। এখানে সূত্র দেওয়া আছে, এই যে পিবি সমান সমান গুণ, যখন ফিউচার ভ্যালু বের করব তখন গুণ, আর প্রেজেন্ট ভ্যালু বের করব তখন ভাগ, এটাই মনে রাখি, ঠিক আছে। পিবি যখন বের করব 1 প্লাস আর দা কি হবে গুণ, আর এফবি যখন বের করব তখন 1 প্লাস আর দা গুণ, আর পিবি যখন বের করব তখন এফবি রে 1 প্লাস আর দা ভাগ, এটাই মনে রাখি। একটা সময় গুণ, ফিউচার ভ্যালুর সময় যেহেতু টাকাটা বাড়বে সেজন্য গুণ, এটা মনে রাখি। ফিউচার ভ্যালুর সময় যেহেতু টাকাটা বাড়বে সেজন্য গুণ, আর প্রেজেন্ট ভ্যালুর সময় যেহেতু টাকাটা কমবে তাহলে সেজন্য ভাগ, এটা সহজে মনে রাখি। তাহলে 1 প্লাস আর দিয়ে আমরা ভাগ। এখন এখানে একটা সূত্র আছে, যদি বছরে 2 বার সুদ দেয়, যদি বছরে 2 বার সুদ দেয় বা 4 বার 3 বার, তাহলে এই আর আছে, আর এর নিচে সেটা ভাগ আকারে দেখাইতে হবে, ঠিক আছে। এখানে যেটা এটা বলবে এম, আর এখানে এন গুণ এম, এটা যখন অঙ্ক করব তখন আমরা বুঝবো। তাহলে এম মানে হচ্ছে বছরে কয়বার দেয় সেটা, এটা সূত্র লিখে নিয়ে আগে সিম্পলি আমরা বুঝাইলাম। এখন এই সূত্র সম্বন্ধে না বুঝলে একটু প্রশ্ন করো, আজকে অনেকে নতুন ঢুকছে, 2-3 জন, কারো প্রশ্ন থাকলে বলো। এটা কি বোঝা গেছে সূত্রগুলা? আচ্ছা, অঙ্ক করাই আমরা ডাইরেক্ট, খালি সূত্রটা মনে রাখো, তারপর অঙ্ক করলে আমরা বুঝতে পারবো ডাইরেক্ট, ঠিক আছে। সূত্রটা মনে রাখো, খাতায় একটু লিখে রাখো সবাই, খাতা না লিখলে হবে না। এই সূত্র দুটো খাতায় লেখো, এই এফবি আর পিবির সূত্র লেখো। আর কম্পাউন্ড ইন্টারেস্ট তো আমরা লিখার কিছু নেই, এমনি পারবো, ঠিক আছে। আর এই সরল সুদ যেটা, এটা লিখো, এই কটা লিখো একটু সূত্রটা। লিখছো সবাই? বলো সূত্র কি যেন বললাম, এই তিনটাই লেখো, 4টে আজকে যে অঙ্ক করাবো, তারপর পরে হচ্ছে আমরা 2-3টা সূত্র অ্যাড করব, বেশি নাই সূত্র এই অধ্যায়। এই অধ্যায়ে তোমাদের জন্য একটা বোনাস, ঠিক আছে, যারা একটু অঙ্ক দুর্বল আছো, বেশি অঙ্ক করা লাগবে না এই অধ্যায়ে। স্যার এই অঙ্কগুলো তো এসএসসি তে করছিলাম। হ্যাঁ, তাহলে ভালো, একটু এটা টার্গেট রাখো, যাদের ফেল পাস নিয়ে সমস্যা তারা এই অধ্যায়টা টার্গেট রাখো। ছোট ছোট অঙ্ক, বেশি না। আর ম্যাট্রিক্স তো বিশাল, সেটও সহজ, এই অধ্যায় সহজ। আচ্ছা, এখন আমরা অঙ্কে যাব। এই সূত্রগুলো লেখা শেষ হয়েছে? আচ্ছা, ক্লাস 1 এর এই সূত্রগুলো আবারও আমরা প্রতিটা অধ্যায় কি বুঝি নাই, মানে অঙ্ক কি দুই। আচ্ছা, এখন আমরা যেহেতু সূত্রগুলো আবার এখানে লেখা আছে শীটে, আমরা শীটটা শেয়ার করব। এখন অঙ্কটা আমরা দেখি, 1 নম্বর অঙ্কটা কি বলছে দেখো। ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট, ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন টাকা 1000 4 বছরের জন্য 5% সুদে। পার অ্যানাম মানে কি, কি বলতে পারি পার অ্যানাম?
প্রতি বছরের জন্য। হ্যাঁ, পার অ্যানাম মানে হচ্ছে প্রতি বছরের জন্য, ঠিক আছে? তাহলে প্রতি বছরের জন্য যদি হয় তাহলে এটা আমরা কি বের করতে পারবো? পারবো। তারপরও প্রথম অঙ্ক আমি একটু করাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখানে দুইটা অঙ্ক দিছে এবিসি দা, তোমাদের এরকম এরকম ভাবে আসবে। এই যে একটাই অঙ্ক দিছে, এটা দা এ আর বি দিছে, এই যে প্রথমে উদাহরণটা এভাবে চলে গেল, ঠিক আছে? এ আর বি দিছে একটা অঙ্কই। তাহলে এখানে এ বলছে কি যে ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট। প্রথমে আমাদের বের করতে হবে, কি বের করতে বলছে সেটা আগে নির্ণয় করে। ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট, এই যে এটুক সিম্পল ইন্টারেস্ট মানে কি, এস আই বা আই যেটাই বলি, এটা বের করতে বলছে। কত টাকার, আমরা ব্যাংকে কত টাকা রাখছি? 1 বছর, ঠিক আছে? 1 বছরে, 1 বছর না সরি, 1000 টাকা রাখছি 4 বছরের জন্য, সেটা সুদ দেবে হচ্ছে 5% করে। এটা হচ্ছে এর প্রশ্ন। বির প্রশ্ন কি, হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ইন দ্য অ্যাবাভ কেস, মানে উপরের যে সিচুয়েশন আছে ওই একই টাকায় একই বছরে 5% সুদে কম্পাউন্ড ইন্টারেস্ট কত, তাহলে দুইটা বের করতে বলছে একই সূত্র দিয়ে। তাহলে তোমাদের এটা তো সহজ, এরকম প্রশ্ন আসবে তোমাদের, ছোট ছোট প্রশ্ন। তাহলে আমরা প্রথমে যদি এ করি, এতে কি বলছে, আমাদের প্রথমে সূত্র লিখতে হবে। আই বা সিম্পল এসআই যেটাই লিখি, আই লিখতে পারি, এসআই লিখতে পারি, ঠিক আছে? সিম্পল ইন্টারেস্ট আই বা এসআই যেটাই লিখি, এটা সূত্র কি বলো, তোমরা বলো। P into R পি ইন্টু, ইন্টু না দিয়া ফোটাও দিতে পারি, ইন্টু দিতে পারি আর ইন্টু এন। আচ্ছা, এখন তো একদম সহজ। পি এখানে কি, এবার তোমাদের এই পাশে সাইড নোট দিতে হবে কিন্তু এই অঙ্কে, মনে রাখবা। তাহলে এখানে পি সমান সমান কি, পি সমান সমান কত? 1000। given করতে লিখে করে স্যার যে প্রিন্সিপালে তো লিখে বলে দিবি। হ্যাঁ, এখানে হয় আর, ঠিক আছে? এখানে এখানে কি দেওয়া আছে, পি সমান সমান তো আর সমান সমান কত দেওয়া আছে, আর এর কত 5%। 5%। এখন পার্সেন্ট আমরা অঙ্ক দিতে পারবো না। 5% সমান সমান কি, 0.05। 0.5। আর এটা যারা না জানো এটা একদম সহজ, ঠিক আছে? এই যে 5 রে ভাগ করবা ক্যালকুলেটর দা 100 দিয়ে, ঠিক আছে? তাহলে 50% যদি হইতো তাহলে সুদ হইতো 0.5, 10% যদি হয় তাহলে 0.1, ঠিক আছে? 12% হইলে 0.12, আর 8% এর নিচে, 10 এর নিচে এলে তার আগে একটা 0 দিতে হবে, 0.5, 8 এর নিচে আইলে 0.7% আর 0.7, ঠিক আছে? এটা একটা ভাগ করার কিছু নাই, সিম্পল। আচ্ছা, তাহলে এখানে আমাদের দশমিক কি আসবে, 0.5, দশমিকটি ভাঙায় নিতে হবে। এটা না বুঝলে প্রশ্ন করো, ঠিক আছে? আর এখানে পরীক্ষার সময় এটা না লিখলেও চলবে, যে 5 দা ভাগ করছো তুমি ডাইরেক্ট 0.5 এক্সপার্ট হইলে লিখে দিবা। আর এখানে বছর n সমান সমান কত, n মানে বছর, নাম্বার অফ ইয়ার, নাম্বার অফ ইয়ার কত, n মানে নাম্বার অফ ইয়ার্স, কয় বছর, 4 বছর। তো এখন ক্যালকুলেটর করো, এখানে আছে আমাদের 1000 গুণ হচ্ছে 0.05 গুণ হচ্ছে 4, এখন কত আসে, কত আসছে টাকা? 200 টাকা। 2000 আছে স্যার। 2000 কেমনে আসে, সুদ 200 আসবে। তুমি মনে হয় 0.5 দিছো, 0.05 হবে। ও এই ভুল করা যাবে না, ঠিক আছে? 5% মানে দশমিক। স্যার ঠিক আছে, 200। আচ্ছা, এখানে কি তাহলে এ নাম্বার আমাদের হয়ে গেছে, প্রথমটা এ নাম্বার অ্যান্সার হয়ে গেছে। এটা করে যদি 4 মার্ক পাওয়া যায় তাহলে কোন সহজ না? এখন বি তে কি বলছে, কম্পাউন্ড ইন্টারেস্ট রেট বের করতে হচ্ছে না? তাহলে উই নো, আমরা কি জানি, এটা একটু কালার চেঞ্জ করে নে। কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র কি, সিআই এর সূত্র কি বলো? প্রেজেন্ট ভ্যালু মাইনাস আর FD minus প্রেজেন্ট ভ্যালু ছোট, প্রথমে এফবি দিতে হবে মাইনাস পিবি। আচ্ছা, এখন আমাদের এফবি আর পিবি তো আমাদের তো বলাই আছে এখানে না? এখানে যদি বলি তাহলে এখানে কোনটাকে কি দেওয়া আছে সূত্র। আচ্ছা, এটা আলাদা করে নিতে হবে আগে।
কি সমস্যা হলো আবার, বলছে না কেন? আচ্ছা, তাহলে এখানে আমাদের কি বের করতে হবে? তাহলে আমাদের সূত্র তো আমরা জানি, এখন আমাদের এফবি বের করতে হবে। পিবি তো আর বের করার কিছু নাই, পিবি মানে যেটা বর্তমানে আছে দেওয়াই আছে এখানে। তাহলে আমাদের কি বের করতে হবে? ফিউচার বলে এফবি বের করব। তাহলে এফবি সূত্র কি? এফবি সূত্র কি আমরা জানি? এফবি মানে কি? টাকা বেশি। ফিউচার বলে তো টাকা বেশি হয় না কম হয়? বেশি হয় স্যার। তাহলে বেশি হলে কি 1 প্লাস আর কি গুণ, গুণ না? এই যে বেশি হলে কি গুণ, এই যে 1 প্লাস এফবি আর পিবির সাথে 1 প্লাস আর গুণ, ঠিক আছে? আর উপরে হচ্ছে নাম্বার অফ ইয়ার এন। এই যে এই সূত্রটা একটু মনে রাখি না? এই যে এফবি থাকলে হচ্ছে আমাদের এফবি সূত্র যেহেতু বেশি হয় তাহলে গুণ 1 প্লাস আর গুণ, আর পিবি সূত্র হচ্ছে 1 মাইনাস, এটা আবার ভাগ হবে, 1 প্লাস আর আছে এটার ভাগ হবে। এটুই সহজ পার্থক্য, একদম সহজ সূত্র। আচ্ছা, তাহলে সূত্রটা বলো, আমি ভুলে গেছি আবার, তোমরা বলো তো সূত্রটা কি? FB ইকুয়াল টু PB 1 প্লাস আর তারপর হচ্ছে n n। তারপর n। এখন এটা মান বসাই আমরা, কত কত আসে? প্রথমটা হচ্ছে কি পিবি, এখানে আগে লিখতে হবে পিবি সমান কত ছিল, মানে পিবি মানে তো পি, ঠিক আছে? পি বা পিবি এখানে কত দেওয়া আছে, কত? 1000। আর হচ্ছে আর আর মানে হচ্ছে কত আমরা তো জানি, দশমিক, যেহেতু আগে জিনিস 05, আর এটা তো দেওয়াই আছে আগেরটা। এন মানে হচ্ছে 4 বছর। তাহলে এখানে আমাদের 1 প্লাস আর, আর হচ্ছে 0.05, আর এন হচ্ছে 4। এখন ক্যালকুলেশন করে বের করো তো কত আসে? 2000। 2000 টাকা আসছে না? এখন কি বের করতে বলছে? আমরা হয়ে গেছে, ঠিক আছে? 2000 টাকা আসছে। বলো তো, কেউ একজন বলো তো, বেশি আসছে না একটু? এই একটু বলো তো কত আসছে, এই ক্যালকুলেশন করো তো। 4200। কি কয় 1000 টাকা সুদ 4000 টাকা পড়ছে? কেমনে কি? আমার আসছে 1002। বুঝলাম না, ক্যালকুলেশন কি আমারই করতে হবে এখন? আচ্ছা, তোমরা কিভাবে ক্যালকুলেশন করছো আগে বলো। আমরা তো 1000 ইনটু 1 করে 0.05। এভাবে করাই যাবে না, এভাবে ক্যালকুলেশন করা যাবে না। প্রথমে 1 প্লাস, এটা ই করতে হবে, 1 প্লাস 0 0। আচ্ছা, আমি এখন স্ক্রিন বন্ধ করে একটু ক্যালকুলেশন করি। ভালো মতন ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর দে। আর 1215.50। এই যে এবার সঠিক বলছে। কে বলছে এটা? ধন্যবাদ। কে বলছে এটা? আচ্ছা, তাহলে কত আসছে? তোমার ক্যালকুলেশন শিখাইতে হবে। স্যার ক্যালকুলেটরটা স্যার আমাদের বুঝাই দেন স্যার। আচ্ছা, ক্যালকুলেশন প্রথমে এই দুটো যোগ করব, কত? 1 প্লাস 05 মানে কত? 1 প্লাস 05 আসছে কত? যোগ করলে বলো তো, যোগ করলে কত আসে? যোগটা পারো তোমরা? 1.05। এইভাবে যোগ করতে হবে, ঠিক আছে? 05 যোগ 1.05, এটার উপর পাওয়ার, এটার উপর পাওয়ার দিবা হচ্ছে 4। কত আসে দেখো তো? 1.05 এর পাওয়ার কত আসছে? 4 দিয়া পাওয়ার করলে ক্যালকুলেটরে পাওয়ার দিতে পারো না? পাওয়ার না পারলে 4 বার গুণ দিবা, ঠিক আছে? বুঝছে স্যার, বুঝছে। পারি স্যার পাওয়ার দিতে, কিন্তু ফোন দিয়ে করতে দেখা যায়। হ্যাঁ, এই অঙ্ক করতে সবার। হ্যাঁ, তারপর এখানে যেটা বাইরে হবে সেটার সাথে 1000 গুণ, এখানে যে রেজাল্ট যে বাইর হবে সেটার সাথে 1000 গুণ। তাহলে প্রথমে যোগ করে তারপর পাওয়ার দিব, তারপর 1000 দিয়ে গুণ দিব, তাহলে সেটা বের হবে, ঠিক আছে? তাহলে এটা বাইরে হচ্ছে আমাদের কত? 1215, ঠিক আছে? হ্যাঁ, 0.50 উপর কি 5 উপরে বেশি আছে না কম আছে? তাহলে 1 5 এর বড় আছে, তাহলে 501 মনে করো, ঠিক আছে? মানে একটু 5 এর বড়। হ্যাঁ, 506 থাকছে না, তাহলে 505 এর উপরে থাকলে আমাদের
ওয়ান মানে একটা এক যদি দুই সংখ্যা লিখি তাহলে একটা অঙ্ক বাড়াই দিতে হয়। ওই একই দুইয়ের জন্য কোনো অঙ্ক কাটবে না, সমস্যা নাই। ঠিক আছে, মানে কি 50 মানে কত 5006 যখন আমরা ই করবো তখন এখানে যদি 5 এর উপর হয় তখন আমরা যদি 6 বাদ দিতে চাই তাহলে এখানে 501 দিতে হয়। ঠিক আছে, এক বাড়াই দিতে হয়, এটা হচ্ছে নিয়ম। আচ্ছা গেল, তাহলে এটা আমাদের হচ্ছে কি পাইছি, সুদ পাইছি না, এটা হচ্ছে এফবি পাইছি। এখন আমাদের সুদ বের করতে হবে না? তো সুদ বের করার নিয়ম কি, সিআই সমান সমান আমার এখন কত, আগে কত ছিল পিবি এফবি মাইনাস পিবি, এটা লেখা লাগবে না, তার তোমাদের জন্য তাহলে এফবি পাইছে হচ্ছে 1215.51। এটার সাথে আমাদের আগে টাকা মাইনাস এফপিবি ছিল 1000, তাহলে আমাদের কত আসছে 215.51। এটা হচ্ছে আমাদের কি, আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। এখন যারা না বুঝছে আবার একটু বলি, সরল সূত্রে একদম সহজ সূত্র পারলে পি গুণ আর গুণ এন। পি মানে যেই টাকাটা ইনভেস্ট করবো প্রাথমিক অবস্থা ব্যাংকে রাখলাম, মনে করো ওই টাকাটা, আর হচ্ছে ইন্টারেস্ট রেট, সেটারে আমরা দশমিকে ভাগ করে নিব, 100 দ্বারা ভাগ করে দশমিক কনভার্ট করে নিব, নাহলে গুণ করতে পারবো না। আর এন মানে বছর, ডাইরেক্ট গুণ করলে আমাদের সরল সুদ পেয়ে গেলাম। এখন কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র আছে আমাদের, কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র কি, সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, এফবি মানে ফিউচার ভ্যালু থেকে প্রেজেন্ট ভ্যালু বাদ দিলে হবে। ঠিক আছে, তাহলে এই যে ফিউচার ভ্যালু থেকে প্রেজেন্ট ভ্যালু বাদ সুদ, এখন আমাদের তাহলে ফিউচার ভ্যালু লাগবে, আমাদের প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে 1000, তাহলে ফিউচার ভ্যালু মানে বের করতে হবে। সুদ আসলে মেলা কত, সূত্র হচ্ছে ফিউচার ভ্যালু যদি বেশি তাহলে আমাদের গুণ হবে 1 প্লাস আর এর সাথে, আর প্রেজেন্ট ভ্যালু বের করার সময় ভাগ হবে, এটাই। তাহলে এখানে বসাই দিয়ে এই যে আমরা ক্যালকুলেশন করলাম, তাহলে এটা হচ্ছে আমাদের আসছে কি ফিউচার ভ্যালু, এটা ফিউচার ভ্যালু আসছে। তাহলে ফিউচার ভ্যালু তো সুদে আসলে মিল না, এখন এখান থেকে আমরা প্রেজেন্ট ভ্যালু বাদ দেই, মানে তাহলে আসলটা বাদ দিই, তাহলে সুদ পেয়ে যাবো আমরা এখানে, তাহলে 215 টাকা সুদ। এটা যদি পারে থাকো তাহলে আমরা পরের অঙ্কটা নিজেরা করতে পারি কিনা একটু দেখো তো, কে তাড়াতাড়ি করতে পারবে, একটু সবাই একটু ট্রাই করো। জি স্যার, স্যার সূত্র ধরতে পারলে স্যার অঙ্ক একবারে easy। আচ্ছা আমরা পিছন থেকে একটু ব্যাখ্যা করি তাহলে। এখানে কি বলছে যে কম্পাউন্ড কম্পিউট মানে হিসাব করো ডিফারেন্স বিটুইন দুইয়ের মধ্যে সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট রেট আর সিম্পল ইন্টারেস্ট রেটের পার্থক্য একই টাকার। 5000 টাকা ব্যাংকে রাখছে 5 বছরের জন্য, 7% সুদ দিবে বছরে। তাহলে আমাদের প্রথমে আমাদের বের করতে হবে সরল সুদ কত। তো সরল সুদ হচ্ছে এসআই সমান সমান, এর সূত্র মানে কি পি গুণ আর গুণ এন। তাহলে পি তো আমাদের মানে মূল টাকাটা, যে টাকাটা রাখছি প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটাকে বলে পি, তাহলে 5000 টাকা গুণ আর মানে এসে 7% আর 5 বছর, তাহলে গুণ করে আছে 1700 টাকা। এখন আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার সূত্র হচ্ছে পিবি মাইনাস এফবি। এখন পিবি মাইনাস এফবি থেকে তাহলে এফবি আমাদের পিবি তো বলতে, পিবি বলতে যেটা দেওয়া আছে এই 5000 এটাই পিবি, তাহলে এফবি হচ্ছে আমাদের কি পিবি, এফবি সূত্র পিবি ইন্টু 1 প্লাস আর এন। এখন খালি বসাই দেব পিবি এখানে 5000, এখন ক্যালকুলেশন করে পাইলাম আমরা এফবি পাইছি 7012 টাকা। তাহলে এখন আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট কত আসবে, এটা তো এফবি পাইছি, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র হচ্ছে এটা। তাহলে এখানে 7000 টাকা থেকে আগে আমরা ইনভেস্ট করছি 5000 টাকা, তাহলে সুদ আসছে কত টাকা 2012 টাকা, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ। তাহলে এটা পাইছে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট রেট, এটা পাইছে হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট। এখন বলছে দুইটার পার্থক্য কত, পার্থক্য মানে তাহলে কম্পাউন্ডটা বড়, এই জন্য আগে লিখলাম এখানে, আর এখানে সিম্পল ইন্টারেস্ট, এই হচ্ছে পার্থক্য। আমাদের অঙ্ক শেষ। এখন আরেকটা অঙ্ক আছে, এটা একটু দেখো তো পারা যাবে কিনা। ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন টাকা 7000 ফর 3 ইয়ার্স ইফ ইনভেস্ট ইজ পেয়েবল হাফ ইয়ারলি। এখানে বলছে ইন্টারেস্ট ইজ পেয়েবল হাফ ইয়ারলি, মানে 6 মাসে একবার দেওয়া হয়, মানে বছরে 2 বার দেওয়া হয়। হাফ ইয়ারলি মানে বছরে 2 বার দেওয়া হয়। দ্য রেট ফর দ্য ফার্স্ট 2 ইয়ার্স বিং 5%, প্রথম 2 বছরের জন্য 5% এবং পরের 3 নাম্বার বছরে যে 8% সুদ দিবে। ঠিক আছে, এটা কি পারা স্যার যাবে? এটা তো সূত্র ওই যে বলছিলেন যে এম যে একটা সূত্র স্যার ওইটা মনে পড়বে কিনা? হ্যাঁ এখানে বলছে বছরে কয়বার দিলে সেটার সুদটা পড়বে। কে আমাকে বিকাশে টাকা দিল? যাদের বকে আছে তাড়াতাড়ি দিয়ে দিও, নাহলে কিন্তু ক্লাস বন্ধ করে দিই, অনেক কষ্ট হয় শীত রেডি করতে। আচ্ছা যাই হোক, তাহলে এটা আমাদের কি সূত্রটা কি হবে, একদম এখানে একটু ঝামেলার আছে,
ওই সূত্র তো যাবে, এখানে আবার দুইবার করে কাউন্ট করতে হবে সুদটা। বলছে প্রথম 2 বছরের জন্য সুদ দিবে কত টাকা, 5%, পরে আবার 1 বছরের জন্য দিবে হচ্ছে 8%। তাহলে এটা দুইবার কাউন্ট করতে হবে, এটা আমরা করে ফেলি। আচ্ছা তাহলে আমরা কি লিখতে পারি, আমরা প্রথম 2 বছরের জন্য, আচ্ছা ফর ফার্স্ট 2 ইয়ার্স, ঠিক আছে। ভুল লিখে ফেললাম, বুঝতে পারতেছি না, আজকে কলমটা ডিস্টার্ব করতেছে, সময় তো বেশি না, একটু তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা আমি জাস্ট দেখাই দিই, তোমরা ক্যালকুলেশন করে আমাদের হোমওয়ার্ক দিও, ঠিক আছে। ফর ফার্স্ট 2 ইয়ার্স, প্রথম 2 বছরটাকে হিসাব করি, কি বের করতে হবে আমাদের, এফবি বের করতে হবে, ঠিক আছে। প্রথম 2 বছরের জন্য তাহলে এফবি সমান সমান কি আসবে, আমরা জানি এফবি তাহলে গুণ না, কি আসবে 1 প্লাস আর এখানে আমরা একটু ইগলে, আর এখানে আছে আমাদের সূত্র হচ্ছে এন না। এখন আমরা বলছি বছরে কয়বার দেয়, 2 বার স্যার। তাহলে বছরে 2 বার দিলে 2 লিখতে হবে। স্যার n গুণ কি m হইব স্যার? হ্যাঁ এখানে দেখো আমরা আছে এর সূত্র হচ্ছে এখানে যেটা ভাগ করব, তাহলে এম, এখানে এম, আবার এই এম দা এখানে গুণ হবে, ঠিক আছে। এই হচ্ছে নিয়ম, এটা দা ইন্টারেস্টে ভাগ করব আর বছরের সাথে গুণ। দেখো এটা সূত্র, তাহলে এখানে কি কি সেটা তো আমরা জানি। পিভি আমাদের দেওয়া আছে কত টাকা, 7000 টাকা, 7000। আর 1 প্লাস আর এর মান দেওয়া আছে কত, 0.5, ঠিক আছে। আর সমান সমান 0.05, 0.5। আর এন হচ্ছে, তাহলে বছর কত আসবে এখানে, প্রথম 2 বছরের জন্য 2 না, প্রথম 2 বছরের জন্য করতেছে এই জন্য এন 2, ঠিক আছে। আর টাকা পিভি হচ্ছে আমাদের আসছে হচ্ছে 7000। এখন তোমরা ক্যালকুলেশন করে মিলাই নিবে এটা, এখানে আর 0.5, এখানে এম হচ্ছে 2, আর এন হচ্ছে আমাদের কি, এন হচ্ছে কয় বছর জানি ছিল, 2 বছর। 2 স্যার এম এ 2 হইব কি বাস? এম যেহেতু বছরে 2 কয়বার দেয়, 2 বার দেয় না, হাফ ইয়ারলি, ঠিক আছে। স্যার বুঝছি। তাহলে এটা যদি লিঙ্ক শেষ হয়ে যায়, আচ্ছা তোমরা এটা হোমওয়ার্ক করবা, তারপর 2 বছরের শেষ হয়ে গেলে যা টাকাটা আসবে সেটা পরের বছর হয়ে যাবে, আবার পরের বছর এফবি হয়ে যায়, ঠিক আছে। পিবি হয়ে যাবে ওইটা, এখানে যে টাকাটা আসবে পরের বছর পিবি সমান এই টাকাটা হয়ে যাবে। পরে লাগবে ফর 1 ইয়ার্স, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা এটা হোমওয়ার্ক, দুটোই করতে হবে না স্যার? হ্যাঁ 2টা করতে হবে। আচ্ছা এটা তোমাদের হোমওয়ার্ক থাকলে মাথা কাটো।